ভারী বৃষ্টি ও উজানের ঢলে ৮ জেলায় ভয়াবহ বন্যা, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। 2 জনের মৃত্যু, তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় পাশে থাকার আগ্রহ, বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস ইউএসএআইডির। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আশা বিএনপির। পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড, জানালেন আমির খসরু। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার হত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে রিটের শুনানি রবিবার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৮টি জেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর ফুলগাজীতে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনীর পরশুরামে নিখোঁজ রয়েছেন একজন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে দুর্গত এলাকাগুলোয় উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলে। আখাউড়া, উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিঅন্দ এই 4 ইউনিয়নের 34টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 550 পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজিগাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় নতুন করে প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। 2 দিন আগে ভেঙে গেছে গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতুটি। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া 17টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 100 গ্রাম। 1 মাসের ব্যবধানে 3য় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় গত 5 দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার 70 সেন্টিমিটার উপরে বইছে। প্লাবিত কুমিল্লা সদর, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল। শত শত বাড়িঘর পানিতে ডুবে বিপাকে হাজারো মানুষ। আতঙ্কে গোমতীর পাড়ের বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে তাদের। এছাড়া কুমিল্লার 14 গ্রামে বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর 9 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের উত্তরগঞ্জ পাড়া, শান্তিনগর, মেহেদিবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের 5 উপজেলায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জেলার প্রধান নদী মনু, ধলাই, পানাই, জুড়ি ও কুশিয়ারার পানি বইছে বিপদসীমার ওপরে। চতুর্থ ধাপের এ বন্যায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোর রাত থেকে লস্করপুর, জালালাবাদ সহ 5টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজি সহ কৃষি জমি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 157 মিলিমিটার বৃষ্টিপাতে বন্দরনগরী চট্টগ্রামের নাগরিক জীবনের সীমাহীন দুর্ভোগ। হাঁটু থেকে কোমর পানিতে ডুবল মহানগরীর বিভিন্ন এলাকা। জলজটে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয় যানবাহন। গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য 6,000 কোটি টাকা খরচ হলেও জলাবদ্ধতা না কমে উল্টো বেড়েছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 157 মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা আবার দেখল নগরবাসী।
1 ঘন্টা টানা বৃষ্টি হলেই প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালগুলো বেদখল হওয়ার কারণেও বেশিরভাগ সময় জলাবদ্ধতা তৈরি হয়। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা। সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা এত কষ্ট পাচ্ছি। এক কুমার পানিতে করে বহদ্দার থেকে আসতে হচ্ছে, গাড়িগুলো নামাই দিছে, গাড়ি আসতে চাচ্ছে না দিক দিয়ে। কবে যে এই সুফলটা পাবে বা জনগণ? জলাবদ্ধতার কারণে শত শত যানবাহন আটকা পড়ে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে মূল্যবান সময়। কি করবো, সকালে 2 বার বের হয়েছি, পানি তোরে আর যাওয়া সম্ভব হয় নাই, এই জন্য এখন 3rd টাইম অবশ্যই যাইতে হইতেছে আর কি। অবশ্যই ডেলিভারিগুলো বন্ধ হয়ে আছে, সব জায়গায় পানি উঠে গেছে। আমি একটু আগেও দেখলাম ওই যে আপনার এই রাঙ্গুনিয়ার ওইদিকে পাহাড়তলি নজমিয়া ব্রিজে ওই যে মেন রোডে পানি উঠে গেছে। জলাবদ্ধতার জন্য সরকারের এক সংস্থা অন্য সংস্থার উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে, আর চরম দুর্ভোগের শিকার হয় জনগণ। প্রতি বছর বর্ষা এলেই তৈরি হয় এই দুরবস্থা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ড সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। এরই মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন প্রতিনিধি দল। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মাঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের পর রোরি মাঙ্গোভেন জানান, তদন্তের ধরন কেমন হবে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এটি একটি অনুসন্ধানী সফর, কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। সফরকালে সরকার, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। রোরি মাঙ্গোভেন জানান, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডির প্রধান সামান্তা পাওয়ারের ফোনালাপ, বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে আলোচনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডির প্রধান সামান্তা পাওয়ারের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ডক্টর ইউনূস এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন। বিবৃতিতে ইউএসএআইডির মুখপাত্র সেইজেল পুলভার্তি বলেন, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন সংস্থাটি কিভাবে সর্বোচ্চ সহায়তা দিতে পারে তার বিভিন্ন দিক নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সামান্তা পাওয়ার। আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গার বিষয়টিও উঠে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, জাতিসংঘের প্রতিনিধি দলটির আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ সিফাত। আমরা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। আপনি ঠিকই বলেছেন যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি প্রতিনিধি দল তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং পররাষ্ট্র সচিব, সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশে নেই, তিনি একটি ব্যক্তিগত সফরে আছেন, দেশের বাইরে আছেন। তো এই কারণে পররাষ্ট্র সচিবের সাথে তারা বৈঠক করেছেন। বৈঠকের পরে তারা বেরিয়ে গেছেন। তো তারা যে কথাটি আমাদেরকে বলেছেন যে তারা এই দেশে অর্থাৎ বাংলাদেশে এসছেন যে জাতিসংঘের যে তদন্ত দলের কথা বলা হচ্ছিল, অর্থাৎ গত স্বৈরাচারী সরকারের আমলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সমস্ত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তথা যে সমস্ত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত করার দাবি কিন্তু আগে থেকেই উঠছিল। তারই আলোকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেন। তারপরেই আসলে ঠিক হয় যে একটি
প্রতিনিধি দল এখানে আসবে, অর্থাৎ অগ্রবর্তী টিম আসবে। সেই আলোকেই মানবাধিকার দপ্তরের অগ্রবর্তী টিমটি বাংলাদেশে এসেছেন। তো তারা বলেছেন যে এই তদন্তটি আসলে কিভাবে হবে, কিভাবে করা যায়, কিভাবে নিরপেক্ষ স্বাধীনভাবে তদন্ত করা যায়, বাংলাদেশ সরকার কি চায়, সেই বিষয়গুলি তারা প্রথমে দেখতে এসেছেন। সেই অনুসন্ধানে তারা এসেছেন। তারা 1 সপ্তাহ থাকবেন। আজকে পররাষ্ট্র সচিবের সাথে প্রথম বৈঠক করেছেন। এরপরে আমরা যতদূর খবর পেয়েছি যে তারা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন। এছাড়াও তারা সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠকে আসলে এই যে তদন্ত হবে, কিভাবে টেকনিক্যাল কি সাপোর্ট লাগবে, কি ধরনের সহায়তা তাদের লাগবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং তদন্তের ধন্যবাদ। ইমরুল কায়েস জানাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টারা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান অবস্থা ছাড়াও বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশকে গণতান্ত্রিক কাঠামো ফেরানো এবং দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বেলা 11টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটা রেংলের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বিএনপি কি ভাবছে তা জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। রাজনৈতিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চান তিনি। বিএনপি তাদের পরিকল্পনা তুলে ধরেছে। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে উল্লেখ করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হয়েছে। সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ থেকে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। এটা হচ্ছে একটা ভালো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি রবিবার নির্ধারণ করেছে আদালত। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেন। রিটের শুনানি ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষণার রিটের সম্ভাব্য শুনানি পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানবাধিকার সংগঠন সায়দা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গতকাল সোমবার রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। নিহতরা হলেন সায়দাবাদ গ্রামের ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন, আব্বাস আলীর ছেলে আনিস মিয়া, বাঘাইকান্দির শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম এবং একই এলাকার শাহিন মিয়ার ছেলে জোনায়েদ। স্থানীয়রা জানায়, গতকাল রাতে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুরচর এলাকাবাসীর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা, টেটার সহ নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে রাতভর সংঘর্ষে লিপ্ত থাকে দুপক্ষের লোকজন।
সকালে টেটার আঘাতে উভয় পক্ষের 4 জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন পলাশ। এদিকে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় প্রাণহানি হয়েছে অন্তত 10 জনের। বাস্তুচ্যুত হয়েছে 34,000-এর বেশি মানুষ। সোমবার থেকে টানা বৃষ্টির কারণে আবহাওয়া বিষয়ক দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। সবচেয়ে নাজুক বাংলাদেশ সীমান্ত ঘেঁষা খোয়াই জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। হাওড়া, ধলাই, মোহরী ও খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপরে। গোমতী জেলায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা। আগরতলার দুর্গত এলাকা পরিদর্শন করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার সকালে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ফেটে যাওয়ার হুমকি তৈরি হওয়ায় 3টি স্ল্যাব গেটের একটি খুলে দেওয়া হয়। পানির ঢলে তলিয়ে যায় উত্তর ত্রিপুরা সহ অন্তত 8টি জেলা। ভূমিধসের আশঙ্কা থাকায় ধসপ্রবণ এলাকাগুলো থেকে সরে থাকতে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। 1993 সালের পর এই প্রথম ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলেছে ভারত। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে 8 জেলায় ভয়াবহ বন্যা, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। 2 জনের মৃত্যু, তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় পাশে থাকার আগ্রহ, বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস ইউএসএআইডির। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আশা বিএনপির। পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড, জানালেন আমির খসরু। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার হত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে রিটের শুনানি রবিবার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ থাপটা। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাই।